মাওলানা ভাসানী ছিলেন একজন ভারত বিরোধী নেতা। পাকিস্তানের রাজনীতিতে মাওলানা ভাসানী অনেকের কাছেই ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন, যে কারণে তিনি ভারতের সরকারের পছন্দের তালিকায় একদমই ছিলেন না। তবে রাজনীতিবিদ হিসেবে ভাসানীর উপেক্ষা করার সুযোগও ভারতের হাতে ছিল না। কলকাতার লেখক ও গবেষক সৌমিত্র বলেন, মাওলানা ভাসানীকে নিয়ে তৎকালীন ভারত সরকারের মধ্যে অস্বস্তি ছিল। এর বড় কারণ হচ্ছে তার চীনপন্থী রাজনীতি। ভারত যেহেতু চীনের প্রতিপক্ষ, তাই মাওলানা ভাসানীকে আস্থায় নিত না ভারত সরকার। তবে ভারতের অনেক রাজনীতিবিদের মাঝে মাওলানা ভাসানীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল। সৌমিত্র বলেন, ওনার গায়ে চীনপন্থী হিসেবে ছাপ ছিল, উনি সেটা অস্বীকারও করতেন না। তখন পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের ভয়ঙ্কর চেহারা ছিল, তারাও ছিল চীনপন্থী। যদি মাওলানা কখনো নকশালদের সমর্থন করে, সে চিন্তাও ছিল ভারত সরকারের মনে। এসব নিয়ে গোয়েন্দার রিপোর্ট মাওলানার বিপক্ষে ছিল। সে আশঙ্কা থেকেই ভারত সরকার মাওলানাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। ভাসানীর ভারত বিরোধী মনোভাব থাকায় ভারতের ইন্দিরা গান্ধী সরকার মুক্তিযুদ্ধের সময় তাকে নজরবন্দি করে রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব যাতে বামপন্থীদের হাতে চলে না যায়, সেজন্য বেশ চিন্তিত ছিল ভারত সরকার। আর ঠিক সেই কারণেই তারা মাওলানা ভাসানীকে বিচ্ছিন্ন করে রেখেছিল বলেও বিভিন্ন লেখায় উঠে এসেছে। ভারতে থেকে মাওলানা ভাসানী যদি কথা বলেন, তাহলে অন্য নেতাদের কথাগুলো গৌণ হয়ে যাবে। গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো হয়তো ভাসানীকেই গুরুত্ব দেবে। এসব কারণেই ভারত সরকার মাওলানা ভাসানীকে প্রকাশ্যে আসতে দেয়নি বলে মনে করেন স্বস্তিদার। মুক্তিযুদ্ধে বামপন্থীদের অংশগ্রহণের প্রশ্নে কলকাতার একটি সমন্বয় কমিটি গঠনের চেষ্টা করা হয়েছিল। সেই সমন্বয় কমিটি চেয়ারম্যান হিসেবে মাওলানা ভাসানীর নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই সময় সমন্বয় কমিটির সাথে মাওলানা ভাসানীর যোগাযোগ ভারত সরকার একদমই পছন্দ করেনি। তিনি যাতে রাজনৈতিক কারণে বামপন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তাকে কলকাতা থেকে কুচবিহার পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা ত্যাগের আগে সরকারি উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু ভারত সরকারের উপরে অসন্তুষ্ট থাকার কারণে মাওলানা ভাসানী সেই সংবাদ সম্মেলনে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। ফলে মাওলানা ভাসানীর সহচর সাইফুল ইসলাম প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে মাওলানা ভাসানীর পক্ষে একটি বিবৃতি পাঠ করেন। সাংবাদিক ফয়েজ আহমেদ লিখেছেন, ভারতে অবস্থানকালে কোনো এক সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মাওলানা ভাসানীর বৈঠক হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিচালনার জন্য পঞ্চদলীয় একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির বৈঠকে তিনি একবার যোগ দিয়েছিলেন। সেই বৈঠকেরই একটি ছবি তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। মাওলানা ভাসানীর অনুসারীরা তাদের বিভিন্ন লেখায় লিখেছেন, এর মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চেয়েছিল যে মাওলানা ভাসানী ভারতে ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তবে ফয়েজ আহমেদের ভাষায়, যেদিন বাংলাদেশ বিজয় লাভ করে সেই 16 ডিসেম্বরে মাওলানা ভাসানী ভারতের দেরাদুরে অঘোষিত গৃহবন্দী হিসেবে অবস্থান করছিল। 1887 সালের 18 ডিসেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জ পৌর এলাকায় জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তিনি পিতামাতাকে হারান। নানা ঘাত প্রতিঘাত এবং প্রতিকূল অবস্থার মধ্যে যৌবনে পদার্পণ করেন তিনি। তারপর ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগঠন অনুশীলন দলের প্রথম সদস্য হন। পরবর্তীতে নিরাপত্তার খোঁজে তিনি ভারতের আসামে চলে যান। মাওলানা ভাসানী সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে আপোষহীনভাবে সংগ্রাম করতে গিয়ে বহু জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেন। তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1956 সালে কাগমারি সম্মেলনে পররাষ্ট্রনীতির প্রশ্নে মতপার্থক্যের কারণে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং ন্যাপ নামক অপর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। 19বিংশ শতাব্দীতে পাক ভারত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে মাওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে সুপরিচিত ছিলেন। ভাসানী প্রগতিশীল, মানবতাবাদী এবং মুক্ত চিন্তা চেতনায় সমৃদ্ধ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সিরাজগঞ্জে আব্দুল হামিদ খান ভাসানী
1976 সালে ইন্তেকাল করেন।